হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইয়োর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আমরা ইংলিশ গ্রামারের সিরিজ যেটা করছিলাম, এসএলএসটি পিটি বা এসএলএসটির ইংলিশ সাবজেক্ট থেকে যে গ্রামার অংশটা থাকে, টেট পরীক্ষা, সেটা প্রাইমারি, আপার প্রাইমারি বা যে কোনো এনি আদার কম্পিটিটিভ এক্সাম যেখানে ইংলিশ থাকে, তার জন্য যারা এই ভিডিওগুলো আমার দেখবে, এই সিরিজটা অবশ্যই এগুলো ইউজফুল হবে তাদের জন্য। তো 3টে ক্লাস অলরেডি আমি দিয়েছি গ্রামার থেকে। আমরা একদম বেসিক থেকে স্টার্ট করেছি এবং পার্টস অফ স্পিচ নিয়েছি। আমরা পার্টস অফ স্পিচেরও প্রথমে আমরা নাউন ধরেছি। নাউনের যে ডিভিশন আমি দেখিয়েছিলাম তোমাদের, যে দুটো পার্ট করেছিলাম আমরা, একটা দেখেছিলাম ক্যাটেগরিক্যাল আর একটা ফাংশনাল। ক্যাটেগরিক্যালের মধ্যে যে যে অংশগুলো ছিল, যার মধ্যে কংক্রিট নাউন ছিল, অ্যাবস্ট্র্যাক্ট নাউন ছিল, নাউন আন্ডারস্টুড ছিল, কম্পাউন্ড নাউন ছিল, এগুলো ডিটেলসে আমি আলোচনা করেছি অলরেডি। তার সাথে সাথেই কিভাবে একটা প্রপার নাউনকে একটা কমন নাউনে পরিণত করি আমরা, বা কখন একটা কালেকটিভ নাউন প্রপার কমন নাউনের কাজ করবে, একটা ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে, এইগুলো ডিটেলসে আমরা আলোচনা করেছি। কংক্রিট ফর অ্যাবস্ট্র্যাক্ট, অ্যাবস্ট্র্যাক্ট ফর কংক্রিট, এগুলো নিয়েও আমি আলোচনা করে দিয়েছি অলরেডি। যারা প্রথমে এসেছো এই ভিডিওতে, তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই প্রিভিয়াস 3টে ভিডিও গ্রামার সিরিজ থেকে অবশ্যই দেখে নিও তোমরা। তো যেহেতু সিকোয়েন্সিয়ালি এগোচ্ছি আমরা, সেহেতু আমরা স্টেপ জাম্প করবো না, ঠিক পর আমরা কমপ্লিট করব কিন্তু কমপ্লিট সিলেবাসটা গ্রামারের। তো একই সাথে দেখো, কেবলমাত্র যে নাউনের একাডেমিক যে বিষয়গুলো রয়েছে, ডিভিশনগুলো, এগুলো বলে আমি ছেড়ে দিচ্ছি না। এখান থেকেই যে ফাংশনাল জিনিসগুলো রয়েছে নাউনের, যেমন এরার কারেকশান যদি আসে আমাদের, নাউন সেকশন থেকে যদি এরার কারেকশান থাকে, কি ধরনের এরার কারেকশান দিতে পারে, সেগুলোও কিন্তু আমরা দেখবো আজকের ভিডিওতে। তো একই সাথে আমরা ফাউন্ডেশনাল এবং ফাংশনাল দুটো সাইডই গ্রামারের দেখছি। তো চলো আজকে আমরা তারপর থেকে শুরু করি, যতটা আমরা করেছিলাম অলরেডি। তো আমরা দেখব আজকে ফাংশন অফ নাউন্স। তো ফ্রেন্ডস, প্রথমে চলো দেখি আমরা যে একটা নাউন একটা সেন্টেন্সে কি কি ফাংশন করে, কি কি কাজ করে। তো মেজর যে কাজগুলো রয়েছে একটা নাউনের, একটা নাউন 5 ধরনের ফাংশন করতে পারে একটা সেন্টেন্সে। নাম্বার 1, সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ একটা সেন্টেন্সের যে ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব, যে মেন ভার্বটা রয়েছে, প্রিন্সিপাল ভার্বটা, সেই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে একটা নাউন। হলো, তোমরা অবশ্যই নোটবুক রাখবে এবং নোট করতে থাকবে আমি যেগুলো বলছি। সেকেন্ড, 2 নম্বর, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যেমন নাউন কাজ করে, অবজেক্ট হিসেবেও একইভাবে কাজ করতে পারে। নাম্বার 3, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। একটা নাউন একটা সেন্টেন্সে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। নাম্বার 4, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। একটা নাউন একটা সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে, অর্থাৎ একটা প্রিপোজিশনের ঠিক ডান দিকেই বসে থাকবে একটা নাউন। লাস্ট যে কাজ করে একটা নাউন, এটা হলো অবজেক্ট অফ এ পজেসিভ অ্যাডজেক্টিভ। একটা সেন্টেন্সে যদি কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ দেখতে পাই, সেই পজেসিভ অ্যাডজেক্টিভটার অবজেক্ট, অর্থাৎ তার ডান দিকে। যেমন প্রিপোজিশনের অবজেক্ট আমরা দেখেছিলাম, একটা প্রিপোজিশন ধরো আছে, বাই আছে, ইন আছে, অ্যাট আছে, এর ডান দিকে একটা নাউন বসে থাকবে। তাহলে এই নাউনটাকে আমরা বলবো যে এই প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে। এইবার ধরো একটা পজেসিভ অ্যাডজেক্টিভ বসে আছে। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, হিজ, হার, দেয়ার, ইটস, এই যেগুলো রয়েছে, এইগুলো হচ্ছে সব পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো প্রোনাউন না, এগুলো প্রোনাউনেরই পজেসিভ কেস। কিন্তু প্রোনাউনের দুটো করে পজেসিভ কেস থাকে, একটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, আর একটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। তাহলে ডিফারেন্স করব কি করে? দেখো, দুটো করে রূপ থাকে। মাই যেমন আছে তেমন মাইন আছে। যেমন ধরো এখানে আমরা দেখছি যে দেয়ার আছে, তেমনই দেয়ার্স আছে।
তাহলে আমরা ডিফারেন্স কী করে করি, মনে রাখবে যদি পজেসিভ প্রোনাউন হয় তাহলে তার ডান দিকে কোনো নাউন বসে থাকবে না, এ একা বসে থাকবে। যেমন মাইন, মাইনের ডান দিকে কোনো নাউন বসে না। দেয়ার্স, দেয়ার্সের পরে কোনো আমি নাউন বসাতে পারবো না, কিন্তু মাই লিখলে মাই একা কখনো সেন্টেন্সে বসবে না, মাই সামথিং, মায়ের পরে একটা নাউন বসবে। তাহলে এই মাই, হিজ, হার, দেয়ার্স, ইটস এগুলো কিন্তু পজেসিভ প্রোনাউন না, এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে রুল অনুযায়ী আমরা কি লিখেছি যে পজেসিভ অ্যাডজেক্টিভের অবজেক্ট হিসাবে কাজ করতে পারে নাউন। তাহলে এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ, এই সবার ডান দিকে অবশ্যই একটা নাউন বসে থাকবে। তাহলে এই নাউনটার ফাংশন হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভের অবজেক্ট, এই নাউনটার ফাংশন হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। আর যদি কোনো আমরা দেখতে পাই যে ট্রানজিটিভ ভার্ব আছে, মানে যে ভার্বের অবজেক্ট থাকে ট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বের ডান দিকে যদি নাউন বসে থাকে তখন আমরা বলবো এটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। আর যদি সেই ভার্বের বাঁ দিকে বসে থাকে তাকে বলবো সাবজেক্ট অফ এ ভার্ব। ক্লিয়ার হয়ে গেছে? বাকি রইল সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? দেখো এই যে ভার্বটা যার আমরা অবজেক্ট দেখছিলাম, যদি এই ভার্বটা ট্রানজিটিভ না হয়ে ইনট্রানজিটিভ হয়ে যায়, যার সবথেকে কমন এক্সাম্পল হচ্ছে সমস্ত বি ভার্ব, যতগুলো বি ভার্ব আছে, 8খানা বি ভার্ব আছে, প্রত্যেকটা বি ভার্ব ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, এই সব বি ভার্বের পরে যদি নাউন বসে থাকে সেই নাউনটা হবে অবশ্যই সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে সেটা। তো এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই এই যে এতগুলো কাজ করছে নাউন। তো ফ্রেন্ডস ধরো আমি বললাম রবি লাইকস টিচিং, রবি লাইকস টিচিং, রবি কি করে? টিচিং পছন্দ করে। এইবার দেখো এই যে লাইক ভার্বটা আছে, এই লাইক ভার্বের অবজেক্ট কি? টিচিং। তাহলে এই যে টিচিং ওয়ার্ডটা তুমি যদি কিছু নাও জেনে থাকো যে এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ কি, প্রশ্ন এসে গেছে, তোমার দেখে মনে হতে পারে যে আচ্ছা দাদা এখানে টিচটা তো একটা ভার্ব, তাহলে এর পার্টস অফ স্পিচ কি ভার্ব হবে? না, পার্টস অফ স্পিচ নির্ণয় করা হয় ফাংশন অনুযায়ী। তাহলে এই যে টিচিং ওয়ার্ডটা এই সেন্টেন্সে কিসের কাজ করছে? লাইক ভার্বের অবজেক্টের কাজ করছে, এবং অবজেক্ট অফ এ ভার্ব এই কাজ কে করে? নাউন করে। তাহলে এর টিচিং ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ নাউন বলে দিতে পারবে তুমি। এবার আমি যেটা বলতে চাইছি যে সব সময় যে একটা সিঙ্গেল ওয়ার্ডের পার্টস অফ স্পিচ হয় এরকম না, গোটা ফ্রেজের পার্টস অফ স্পিচ হতে পারে, কমপ্লিট একটা ক্লজেরও পার্টস অফ স্পিচ হতে পারে, মানে কিসের কাজ করছে, কোন পার্টস অফ স্পিচের কাজ করছে। তো ধরো এখানে দিয়েছে যে রবি লাইকস টেলিং লাইজ, তাহলে রবি পছন্দ করে কি? মিথ্যা কথা বলা পছন্দ করে, টেলিং লাইজ। এইবার এইখানে দেখো এই যে টেলিং লাইজ এটা কি? এটা একটা ফ্রেজ হয়ে গেছে এখানে, এটা তো একটা সিঙ্গেল ওয়ার্ড নয়। তাহলে এইবার এই পুরো ফ্রেজটার যদি কেউ পার্ট অফ স্পিচ জানতে চায় তাহলে কি অ্যান্সার দেবে তুমি? তাহলে তোমাকে দেখতে হবে যে এই যে ফ্রেজটা সেন্টেন্সে কাজ কিসের করছে। তাহলে একই কাজ করছে আগের সেন্টেন্সের মতন, লাইক ভার্বের অবজেক্টের কাজ করছে। কি লাইক করে যদি প্রশ্ন করি আমরা, সব সময় মনে রাখবে যে যদি আমরা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি, হু দিয়ে প্রশ্ন করি আর হুম দিয়ে প্রশ্ন করি, যে অ্যান্সারটা আসে কি, কাকে আর কে, এই তিনটে প্রশ্নের উত্তর যেটা হয়, সরি হোয়াট, যদি ভার্বকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি আর হুম দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ কি আর কাকে দিয়ে প্রশ্ন করি, যে অ্যান্সারটা আসে সেটা হয়ে যায় অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট, আর অবজেক্টের কাজ কে করতে পারে? ভার্বের অবজেক্টের কাজ নাউন করতে পারে। তাহলে এই ফ্রেজটা হয়ে যাবে নাউন। ক্লিয়ার হয়ে গেছে? ধরো আমি বললাম হোয়াট হি সেজ ইজ নট ট্রু, সে যেটা বলে সেটা সত্য নয়। এবার ধরো তোমাকে এই হোয়াট হি সেজ এটা আন্ডারলাইন করে দিয়েছে। এবার এই যে হোয়াট হি সেজ এটা কি? গ্রামারের দিক থেকে একে আমরা ক্লজ বলবো, কারণ এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি থাকে তাকে ক্লজ বলতে হবে, ফ্রেজ বলা যাবে না, কারণ ফ্রেজের ভিতরে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে এই যে ক্লজটা পেলাম, যদি পরীক্ষাতে প্রশ্ন চলে আসে যে এই ক্লজটার পার্টস অফ স্পিচ কি, তাহলে কি অ্যান্সার হবে? সব সময় তাহলে তোমাকে দেখতে হবে যে এই যে ক্লজটা বা ফ্রেজটা বা ওয়ার্ডটা সেন্টেন্সে কাজ কিসের করছে। তাহলে এই যে ক্লজটা এ সেন্টেন্সে কিসের কাজ করছে?
ইজ ভার্বের সাবজেক্টের কাজ করছে। কোন জিনিসটা সত্য নয়? এই জিনিসটা, হোয়াট হি সেজ, যেটা সে বলেছে। তাহলে ভার্বের সাবজেক্টের কাজ কে করতে পারে? আমরা উপরেই লিখেছি সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে নাউন কাজ করে। তাহলে এই ক্লজটার পার্টস অফ স্পিচ হয়ে যাবে নাউন। ক্লিয়ার হয়ে গেছে আমি কি বলতে চাইছি তোমাদের? তাহলে নাউনের এই 5টা কাজ আছে, ফাংশন আছে, যেটা সবসময় মাথায় রাখতে হবে। আরও একটা এক্সাম্পল দেখি আমরা। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হোয়াট হি টোল্ড মি। সে আমাকে যেটা বলেছিল তাতে আমি অবাক হয়ে গিয়েছিলাম। প্রশ্ন চলে এসেছে এই হোয়াট হি টোল্ড মি এর পার্টস অফ স্পিচ কি বলো? তুমি কনফিউজড হয়ে গেছে, আরে ভাই এটা একটা কমপ্লিট ক্লজ, দেখো এখানে সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, তাহলে আমি এর পার্ট অফ স্পিচ কি করে বলবো? পার্ট অফ স্পিচ তো একটা ওয়ার্ডের বলতে পারি আমি না। পার্ট অফ স্পিচ ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ যার খুশি হতে পারে, গোটা সেন্টেন্সের হতে পারে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এই ক্লজটা কিসের কাজ করছে বা কার কাজ করছে, ফাংশনটা কি ক্লজটা। তাহলে লক্ষ্য করো এই যে ক্লজটা আছে এটা অ্যাট প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে। আর প্রিপোজিশনের অবজেক্ট, এই যে আমরা লিখেছি অবজেক্ট অফ এ প্রিপোজিশন, এই কাজ কে করতে পারে ভাই? নাউন করতে পারে। তাহলে এই যে ক্লজটা আমি লিখেছি এখানে হোয়াট হি টোল্ড মি, এটা অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট, তাহলে এই ক্লজটার পার্টস অফ স্পিচ নাউন হবে। আশা করছি আর কোনো সমস্যা নেই বুঝতে তোমাদের আমি কি বলতে চাইছি আসলে এখানে। এবার সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট সেটাই হবে যদি ভার্বটা ট্রানজিটিভ না হয়, অর্থাৎ ভার্বের অবজেক্ট যদি না থাকে তখন আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট পাবো। যেমন ধরো আমি বললাম হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। এবার প্রশ্ন হলো এখানে এই যে এ টিচার রয়েছে, এটা কি এই সেন্টেন্সে? গ্রামাটিক্যাল নেম কি এই অংশটা? তাহলে হি তো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এটা কি আমরা বলবো? অবজেক্ট বলবো না কমপ্লিমেন্ট বলবো? তাহলে দেখো এই যে ভার্বটা রয়েছে এখানে ইজ, এই ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব? না, কারণ একটু আগেই আমি তোমাদের বললাম যে যত ধরনের বি ভার্ব আছে, বি ভার্বের যত রূপ আছে, সমস্ত বি ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের কখনো অবজেক্ট থাকে না। তাহলে যেহেতু এটা অবজেক্ট নয় তাহলে এটা কমপ্লিমেন্ট হবে অবশ্যই, নিশ্চয়ই কমপ্লিমেন্ট হবে। কেন কমপ্লিমেন্ট হবে? কারণ এটাকে যদি আমরা চেপে ধরি এ টিচারটাকে, তাহলে হি ইজ এতটা বলে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। তাহলে যেহেতু কমপ্লিট হচ্ছে না তাহলে যে এসে কমপ্লিট করছে তাকে কমপ্লিমেন্ট বলবো আমরা। এইবার দেখো এই যে কমপ্লিমেন্টটা, কমপ্লিমেন্ট 3 ধরনের হতে পারে, ভার্ব কমপ্লিমেন্ট হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। বুঝবো কি করে কি কমপ্লিমেন্ট? যার সাথে সমান হয়ে যাবে, যাকে কমপ্লিট করবে সেই তার অনুযায়ী নাম হয়। তাহলে এখানে এ টিচারটা কাকে কমপ্লিট করছে? দেখো কার সাথে আমি সমান করতে পারি? এ টিচারকে হি এর সাথে না, হি সমানই তো এ টিচার। তাহলে যার সঙ্গে ইকুয়ালস হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে, তার কমপ্লিমেন্ট। এটা সব থেকে একদম সিম্পলেস্ট ট্রিক বলে দিলাম তোমাদের, এটা হচ্ছে সব থেকে সিম্পল ট্রিক। তাহলে হি এর সঙ্গে টিচার সেম হয়ে গেল, তাহলে এ টিচার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এইবার দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কে কাজ করে? আগেই বলে দিয়েছি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন কাজ করে। তাহলে এখানে এ টিচারটা নাউন। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটা সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট এবং পজেসিভ অ্যাডজেক্টিভের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে একটা নাউন। তাহলে এই সেকশনটা আমাদের কমপ্লিট। তো এবার আমরা দেখব যে একটা নাউন থেকে ঠিক কোন কোন সেকশন, একটা নাউনের কোন কোন সেকশন থেকে আমাদের প্রশ্ন আসতে পারে এরার কারেকশনের জন্য। তো দেখো নাউনের কি কি হয়? একটা নাউনের পার্সন হতে পারে না পারে না? অবশ্যই পারে। আমরা জানি একটা নাউনের ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন হয় এবং থার্ড পার্সন হয়, 3 ধরনের পার্সন আছে। নাউনের নাম্বার হতে পারে না পারে না? অবশ্যই পারে। আমরা জানি নাউনের সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার হয়, সব নাউনের হয় না, কমন নাউনের হয়, যেটা আগেই তোমাদের আগের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম। তাহলে নাউনের নাম্বার হয়, নাউনের পার্সন হয়, নাউনের জেন্ডার হয় না হয় না? অবশ্যই। একটা নাউনের জেন্ডার থেকেও প্রশ্ন আসতে পারে। আর কি হয়? নাউনের কেস হয়। কেস মানে
কারক, বাংলা ব্যাকরণে যাকে কারক বলি, ইংলিশ গ্রামারে তাকে কেস বলা হয়। তো এই যে 4 ধরনের 4টে টপিক আমরা পেলাম এখানে, পার্সন, নাম্বার, জেন্ডার, কেস, এগুলো থেকে মেনলি, এই 4টে টপিক থেকে মেনলি যেটা এরার কারেকশানে আসে আমাদের নাম্বার আর কেস। নাম্বার আর কেস এই দুটো সেকশন থেকে, নাউনের এই দুটো সেকশন থেকে এরার কারেকশান দেয় আমাদের। তাহলে এরার কারেকশানের জন্য এই দুটো সেকশন আমাদের শিখতে হবে, নাম্বার এবং কেস। প্রচুর ডিটেলসে আমি এগুলোকে বলবো না, যতটা প্রয়োজন আমাদের এরার কারেকশান করার জন্য ততটাই বলবো। তো আজকে আমি তোমাদের করাবো নাম্বার। তো চলো আমরা নাম্বার থেকে কোন কোন রুল আমাদের মনে রাখতে হবে এরার কারেকশান করার জন্য, সেই মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো আমি তোমাদের এখানে লিখিয়ে দেব, বলে দেব, বুঝিয়ে দেব, তোমরা নোট করে নেবে। তো চলো দেখা যাক কি কি রুল আমরা নাম্বার থেকে করলে এরার কারেকশানের অ্যান্সার করতে পারবো। তো ফ্রেন্ডস চলো শুরু করি আমরা। রুল নাম্বার 1, রুলস ফর এরার কারেকশান। যে এরার কারেকশানগুলো নাউন সেকশান থেকে দেবে আমাদের, তার জন্য প্রথম রুল আমাদের সেই এরার কারেকশানগুলো করার জন্য আমি জাস্ট ওয়ার্ডের এক্সাম্পল লিখেছি এখানে, কমপ্লিট রুলটা লিখিনি। প্রথম রুলটা হচ্ছে এটাই, কিছু নাউন এরকম রয়েছে যারা আনকাউন্টেবল, অর্থাৎ এদের কোনো প্লুরাল ফর্ম নেই, কেবলমাত্র সিঙ্গুলার ফর্ম রয়েছে। কোনো সেন্টেন্সে এই নাউনগুলো যদি থাকে, এদের কোনো প্লুরাল ফর্ম হবে না, মানে এদের সাথে এস বাই এস যোগ হবে না, এবং এরা সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে, এদের সঙ্গে প্লুরাল ভার্ব বসানো যায় না। সেই নাউনগুলোর আমি এক্সাম্পল দিয়েছি কিছু, যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে এরার কারেকশানের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল এগুলো, এখান থেকে এরার কারেকশান আসে। তো সেই নাউনগুলো কি কি আছে দেখো, এখানে লিখেছি আমি অ্যাডভাইস, ইনফরমেশান, ফার্নিচার। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফার্নিচার আর ইনফরমেশান, বহুবার এরার কারেকশান এসেছে এই দুটো ওয়ার্ড থেকে। মিসচিফ, ইকুইপমেন্ট, পোয়েট্রি, লাগেজ, ব্যাগেজ, সিনারি, ব্রেড, এভিডেন্স, ফুড, মেশিনারি, ভ্যাকেশন, ওয়ার্ড, ফুয়েল, পেপার, মিউজিক, মানি, নিউজ, এটাও ইম্পর্টেন্ট, চক, বিজনেস, ওয়ার্ক, এটসেট্রা। তো ফ্রেন্ডস এই যে ওয়ার্ডগুলো আমি এখানে লিখেছি, দেখো কোনো ওয়ার্ডটার শেষেই এস বা ইএস নেই, কারণ এগুলো কোনোটাই প্লুরাল ওয়ার্ড নয়, প্লুরাল নাউন নয়, এরা সবাই আনকাউন্টেবল, সেই জন্য এদের কোনো প্লুরাল ফর্ম হয় না, কেবলমাত্র একটাই ফর্ম হয় যেটা সিঙ্গুলার ফর্ম। এই জন্য এই ওয়ার্ডগুলো সবসময় সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, এরা ভার্বও সিঙ্গুলার নেবে। এইবার এখান থেকে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আচ্ছা দাদা, বুঝলাম যে ইনফরমেশান থেকে ইনফরমেশানস হয় না, ফার্নিচার্স বলে কোনো শব্দই নেই ইংলিশে, কিন্তু আমরা তো এখানে ওয়ার্ডস বলে একটা শব্দ দেখেছি আগে, এই যে ওয়ার্ড লিখেছি আমি এখানে, ওয়ার্ডস তো আমরা দেখেছি, ইয়েস, মিনিং ডিফারেন্স। আমি যে ওয়ার্ডটা লিখেছি এর দুটো মানে হয়, WORD, এই শব্দের দুটো মানে হয়, একটার অর্থ হচ্ছে শব্দ, আর একটার মানে হচ্ছে প্রতিজ্ঞা। তাহলে এর অর্থ যদি শব্দ হয় তাহলে এর প্লুরাল ফর্ম হবে, আমি একটা ওয়ার্ড বলতে পারি, আমি 3টে ওয়ার্ডসও বলতে পারি। কিন্তু যদি ওয়ার্ডের অর্থ হয় প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা, তাহলে এর কোনো প্লুরাল ফর্ম হয় না, ওয়ার্ড এটা সবসময় সিঙ্গুলার থাকে। ইউ শুড কিপ ইউর ওয়ার্ড, এর মানে হচ্ছে তোমার প্রতিজ্ঞা রাখা উচিত। ইউ শুড কিপ ইউর ওয়ার্ডস বলা যাবে না, কারণ এখানে এটা আনকাউন্টেবল হয়ে গেছে। একইভাবে দেখো আমরা লিখেছি সিনারি, SCENERY, এর কোনো প্লুরাল ফর্ম নেই, সিনারিজ হয় না। কিন্তু যদি থাকে সিন, SCENE, এর প্লুরাল ফর্ম হয় এস যোগ করে। যদি থাকে সিনারিও, এরও একটা প্লুরাল ফর্ম হবে। তাহলে মনে রাখবে যে সিনারির প্লুরাল ফর্ম হয় না, সিনের প্লুরাল ফর্ম হয়, সিনারিওর প্লুরাল ফর্ম হয়। এই জিনিসগুলো এখান থেকে মাথায় রাখবো। নিউজ, এর কোনো প্লুরাল ফর্ম হয় না, যদিও শেষে এস আছে, কিন্তু নিউজ কখনো প্লুরাল নয়, নিউজ সবসময় সিঙ্গুলার। অ্যাডভাইস সবসময় সিঙ্গুলার, বানান খেয়াল করবে, অ্যাডভাইস নাউন হলে সি থাকে, অ্যাডভাইস ভার্ব হলে এস হয়ে যায়। তো এইবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ওকে, হি গেভ মি
ইনফরমেশান। এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স? ইয়েস, কারেক্ট সেন্টেন্স। কেন কারেক্ট? কারণ ইনফরমেশান ওয়ার্ডটা আনকাউন্টেবল, সেই জন্য এর প্লুরাল ফর্ম আমি বসাতে পারি না। সেই জন্য আমি এখানে হি গেভ মি এ ইনফরমেশান বা অ্যান ইনফরমেশান বলতে পারি না। কেন বলতে পারবো না? যেহেতু ইনফরমেশান আনকাউন্টেবল নাউন, তাই এর আগে আমি আর্টিকেল হিসেবে এ অথবা অ্যান বসাতে পারি না। এর আগে আমি কখনোই প্লুরাল অ্যাডজেক্টিভ বসাতে পারবো না। অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না, কিন্তু এই নাউনটা যদি প্লুরাল হয় তার জন্য যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলোকেও বসাতে পারি না। যেমন আমি এর আগে কখনো বোথ বসাতে পারবো না, এর আগে সেভারাল এই ওয়ার্ডটা বসাতে পারবো না, লট অফ এটা বসাতে পারবো না। এই ধরনের যেগুলো প্লুরালকে নির্দেশ করে সেগুলো কিন্তু আমি বসাতে পারি না এর আগে। কিন্তু তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা, যদি ধরো বলছে কেউ আমাকে 4টে ইনফরমেশান দিচ্ছে, তাহলে এখানে তো সংখ্যা নির্দেশ করছে যে 4টে ইনফরমেশান দিয়েছে, তো আমি লিখবো কীভাবে ইংলিশে সেটাকে? তাহলে এর জন্য আমাদের যেটা করতে হয়, ইনফরমেশানকে কখনো প্লুরাল করা যায় না। তাহলে আমি লিখব 4 পিসেস অফ ইনফরমেশান। দেখো আমি এখানে করেছিটা কি, আমি এখানে ইনফরমেশান যেহেতু আনকাউন্টেবল, একে কোনো দিন প্লুরাল করতে পারবো না আমি, ইনফরমেশানই হবে, ইনফরমেশানস হবে না। কিন্তু 4 সংখ্যা যেহেতু লিখেছি 4, তাহলে এরপরে এমন একটা নাউন এনেছি আমি যার প্লুরাল হয়, সেটা কি পিস। তাহলে পিসটার সঙ্গে আমি এস যোগ করে পিসেস করে দিয়েছি, ইনফরমেশানটা ইনফরমেশানই আছে। এইভাবে আমরা এগুলোকে প্লুরাল করি। ঠিক একইভাবে অ্যাডভাইস, 4 পিসেস অফ অ্যাডভাইস, 3 পিসেস অফ অ্যাডভাইস, কিন্তু কখনো অ্যাডভাইসেস বলা যায় না। তো এটা হলো আমাদের রুল নাম্বার 1। এরার কারেকশান কিভাবে দেবে? এরার কারেকশান দেবে, দ্য ফার্নিচার্স অফ হিজ হাউস ওয়ার এক্সপেন্সিভ। সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল। দ্য ফার্নিচার্স প্রথমেই ভুল আছে, তাহলে এরার এ সেকশন থেকে পেয়ে গেছি আমরা। ফার্নিচার্স বলা যায় না, কারণ ফার্নিচার্স বলে কোনো শব্দই নেই আমাদের ইংলিশে, কারণ এটা আনকাউন্টেবল, এর প্লুরাল হয় না। তাহলে দ্য ফার্নিচার করতে হবে আমাদের। এইবার যেহেতু ফার্নিচার আনকাউন্টেবল, আগেই বলে দিয়েছি এরা কখনো প্লুরাল ভার্ব নেবে না, তাহলে আমাদের ওয়ার লেখা যাবে না, ওয়াজ লিখতে হবে। ওকে, তো এইভাবে আমরা এরার কারেকশন করব। সেকেন্ড রুল, রুল নাম্বার 2, এখান থেকে দেখো এর বিপরীত রুল। কিছু এরকম নাউন আছে আমাদের যারা সবসময় প্লুরাল ফর্মে থাকে, এদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই। এই নাউনগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে সব সময় প্লুরাল ভার্ব নেবে, ঠিক আগের বিপরীত। আগের নাউনগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে, এই নাউনগুলো সবসময় প্লুরাল ভার্ব নেবে, এবং এরা সবসময় প্লুরাল ফর্মেই থাকে। তোমার ইচ্ছা হলো যে আমি একটা এস বাদ দিয়ে লিখবো, হবে না, কারণ এদের কোনো সিঙ্গুলার ফর্মই নেই। সেই নাউনগুলো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের, আর্মস, রিচেস, ওয়েজেস, সেভিংস, সিজার্স, কাঁচি, সিজার্স, স্কেলস। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিজার্স ওয়ার্ডটা, এটা দিয়ে এরার কারেকশান এসেছে অনেকবার। স্কেলস, অর্ডার্স, অ্যানালস, অ্যাসেটস, রেশনস, কন্টেন্টস, ভেজিটেবলস, ভেরি ইম্পর্টেন্ট, আর্নিংস, ম্যানার্স, কাস্টমস, জিন্স, ট্রাউজার্স, স্টংস, অ্যাসেস, সারাউন্ডিংস, স্পেকটাকেলস, খুব ইম্পর্টেন্ট। তো দেখো যে ইনস্ট্রুমেন্টগুলোর কথা আছে এর মধ্যে, যেমন সিজার্স, যেমন স্কেলস, যেমন স্পেকটাকেলস, এই যে ইনস্ট্রুমেন্টগুলো আমি এখানে বলেছি, টংস, টংস হচ্ছে চিমটা, সবসময় মনে রাখবে। তো যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর দুটো করে পার্ট থাকে, যেমন সিজার্স, কাঁচির দুটো অংশ আমরা জানি, টংস মানে চিমটা, এরও দুটো অংশ, দুটো মুখ থাকে। তো তেমনইভাবে দেখো যেগুলো আমাদের পোশাক, জিন্স, জিন্স হোক, ট্রাউজার্স হোক, যাদের দুটো করে অংশ থাকে, পার্ট থাকে, এগুলোও সবসময় প্লুরাল ফর্মেই বসে। এছাড়া যে নাউনগুলো আমি লিখেছি, যেমন আর্মস, রিচেস, প্রত্যেকটা নাউনের দেখো শেষে এস বা ইএস আছে, প্রত্যেকটা নাউনের। তার কারণই হচ্ছে এইগুলো সবসময় প্লুরাল ফর্মেই থাকে। ম্যানার্স, কাস্টমস, সারাউন্ডিং, সবসময় প্লুরাল ফর্ম, এদের কোনো সিঙ্গুলার রূপ নেই। তাই এই নাউনগুলো যখন একটা সেন্টেন্সে বসবে, এরা সবসময় প্লুরাল ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে না। আর এরার কারেকশানে এখান থেকেই প্রবলেম দেবে তোমাদের। হিজ ওয়েজেস ওয়াজ দিয়ে দেবে, হিজ ওয়েজেস ওয়াজ নট আপ টু দ্য মার্ক দিয়েছে। ধরো ওয়েজেস মানে এখানে মাইনে যেটাকে বলি আমরা, রেমিউনারেশন, স্যালারি। তো এইবার ওয়েজেস এই নাউনটা যেহেতু অলওয়েজ প্লুরাল, তাই এ কখনোই ওয়াজ নেবে না। তাহলে ভুলটা দু জায়গাতেই দিতে পারে, এখানে ওয়েজেস দিয়ে দেবে, এখানে ওয়াজ দিয়ে দেবে, এখান থেকে এরার আছে।
অথবা এখানে ওয়ার দিয়েছে ধরো, অথচ এটা দিয়েছে ওয়েজ, এটাও প্রবলেম হতে পারে। অথবা এখানে ওয়াজ দিয়েছে আর এটাকে ওয়েজ লেখা আছে। ওয়েজ বলে কোনো শব্দই নেই ইংলিশে, এর কোনো সিঙ্গুলার ফর্মই হয় না, তাহলে এস থাকতেই হবে, ওয়েজেস সবসময় প্লুরাল ফর্মই থাকে। তো এটা হয়ে গেল আমাদের রুল নাম্বার 2। রুল নাম্বার 3 দেখি আমরা। ফ্রেন্ডস, রুল নাম্বার 3তে মনে রাখবো আমরা যে কিছু নাউন এরকম রয়েছে যাদের সিঙ্গুলার রূপও রয়েছে, প্লুরাল রূপও রয়েছে, প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্ম দুটোই আছে, অথচ এদের দেখতে একই। মানে সিঙ্গুলার ফর্মের নাউনের সাথে এস বা ইএস যোগ করে প্লুরাল হয় না, বা কোনো রকমের কোনো ভার্বের কোনো ভাওয়েলের পরিবর্তনও করতে হয় না। যেমন ম্যান থেকে মেন করি আমরা, ভাওয়েলের পরিবর্তন করি এস বা ইএস না যোগ করে, এরকমও কিছু পরিবর্তন হয় না। এদের একটাই রূপ, সেটাই সিঙ্গুলার সেটাই প্লুরাল। এবার তোমরা বলবে বুঝবো কী করে? সেন্টেন্স পড়ে আমাদের বুঝতে হবে যে এখানে সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্ম হবে। তো ফ্রেন্ডস, সেই সমস্ত নাউনগুলো আমি এদের লিখেছি। গ্রামারের ভাষায় এদের বলা হয় জিরো প্লুরাল, কারণ এদের কোনো প্লুরাল করার জন্য এস বা ইএস যোগ করতে হয় না আমাদের। শিপ, ডিয়ার, সোয়াইন, ট্রাউট, সামন, অফস্প্রিং, পেয়ার, অ্যামেন্ডস, এয়ারক্রাফট, ইয়ক, ব্রেস, ইনিং, সার্ভিস, এই যে ওয়ার্ডগুলো এখানে লেখা আছে এগুলোর সিঙ্গুলারেরও যে ফর্ম, প্লুরালেরও সেই একই ফর্ম হয়। শিপ মানে আমরা ভেড়া জানি, এসএইচ ডবল ইপি বানানটা, এসএইচ আইপি শিপ নয়, এসএইচ ডবল ইপি। তো একটা ভেড়া যদি আমরা বোঝাই সেখানে আমরা 1 শিপ বলবো, যদি আমরা 10টা ভেড়া বলি 10 শিপই বলবো, শিপস হবে না। এরার কারেকশানে আমাদের দেয়া কি থাকবে? এরার কারেকশানে আমাদের শিপস লেখা থাকবে, শিপস এসএইচ ডবল ইপি এস দেওয়া থাকবে। কিন্তু আমরা কি শিখলাম এখান থেকে 3 নম্বর রুল অনুযায়ী, যে এই নাউনগুলোর কোনো প্লুরাল ফর্ম করার জন্য এস বা ইএস যোগ করতে হয় না, যেটাই সিঙ্গুলার ফর্ম সেটাই প্লুরাল ফর্ম। তাহলে শিপই হবে, শিপস হবে না। ক্লিয়ার হয়ে গেছে? যে কটা নাউন আছে সব কটা নাউনেরই একই। তাহলে আমরা যদি একটা সিরিজ হচ্ছে বলি কোনো জায়গায়, সেখানে 1 সিরিজ বলবো, যদি 10টা সিরিজ হয় 10 সিরিজই বলবো, সিরিজেস এরকম হবে না। তো এইগুলো হচ্ছে আমাদের জিরো প্লুরাল। তো প্রথম 3টে রুল ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্রথম রুল হচ্ছে কিছু নাউন আছে যাদের শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম আছে, কোনো প্লুরাল ফর্ম নেই। দ্বিতীয় রুল হচ্ছে কিছু এরকম নাউন আছে যাদের শুধুমাত্র প্লুরাল ফর্ম আছে, কোনো সিঙ্গুলার ফর্ম নেই। আর তৃতীয় রুল হচ্ছে কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার আর প্লুরাল দুটো ফর্ম তো আছে কিন্তু দেখতে একই, রূপের পরিবর্তন হয় না। তো চলো এরপর দেখি আমরা রুল নাম্বার 4। ফ্রেন্ডস, রুল নাম্বার 4 এইভাবে লিখবে তোমরা রুলটাকে, যে কিছু কালেকটিভ নাউন আছে। আমি এখানে রুল নাম্বার 4 আর 5 যত ওয়ার্ড লিখেছি সমস্ত কালেকটিভ নাউন এরা। তাহলে প্রথম রুল নাম্বার 4-এ লেখো কিছু কালেকটিভ নাউন এরকম রয়েছে যাদের কেবলমাত্র প্লুরাল ফর্ম হয়, এদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই। সেন্টেন্সে যখন এরা বসে সবসময় প্লুরাল ভার্বই নেবে। এটা হয়ে গেল আমাদের রুল নাম্বার 4। এই ধরনের কালেকটিভ নাউনের এক্সাম্পল বলেছি আমি এখানে: ক্যাটেল, জেন্ট্রি, পোলট্রি, ক্লার্জি, ফোক, পিউপল, মেজরিটি, পিজেন্ট্রি, এটসেট্রা। এই যে নাউনগুলো আমি লিখেছি এরা সবাই কালেকটিভ নাউন এবং এরা সবসময় প্লুরালে থাকে। তাহলে অ্যাকচুয়ালি এরা কালেকটিভ নাউন নয় এখানে, কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে কালেকটিভ নাউন যখন প্লুরাল ফর্মে চলে যায় তাদের কমন নাউন বলা হয়। তাহলে আসলে এদের আমাদের বলা উচিত কমন নাউন এবং প্লুরাল কমন নাউন, কিন্তু এরা এসেছে কোথা থেকে? কালেকটিভ নাউন থেকে। তো ধরো তোমাকে দিয়েছে ক্যাটেল, ক্যাটেল ইজ গ্রেজিং, ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড দিয়েছে। সেন্টেন্সটা রং, এখানে প্রবলেম আছে। ধরো এটা এ, এটা বি সেকশন আছে, তাহলে এ সেকশানে ভুল আছে। কি ভুল আছে? ক্যাটেল যেহেতু এমন একটা কালেকটিভ নাউন যে সব সময় প্লুরাল ফর্মেই থাকে, তাহলে আমি এখানে ইজ লিখতে পারবো না, আমাকে এখানে আর লিখতে হবে। তাহলে ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড হবে, ইজ হবে না। এইবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে, যে দাদা ক্যাটেল ওয়ার্ডটার মানে কি? ক্যাটেল ওয়ার্ডটার মানে গবাদি পশু। তাহলে আমি কালেকটিভ নাউন হিসেবে যেহেতু বলছি, তাহলে ধরো 10টা গবাদি পশু একসাথে রয়েছে, যদি আমি তাদের একসঙ্গে একটা ইউনিট হিসাবে না বলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বলি, প্রত্যেকটা কি তো আমি ক্যাটেল বলতে পারি? তাহলে আমি কি 10 ক্যাটেল এটা লিখতে পারি নাকি 10 ক্যাটেলস লিখব? ক্যাটেলস বলে কোনো শব্দই নেই ইংরাজিতে, আগেই বলে দিচ্ছি। এই ওয়ার্ডগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না, এরা নিজেরাই প্লুরাল কিন্তু এদের প্লুরাল ফর্ম হয় না বলছি, মানে এস বা ইএস যোগ হয় না।
এদের সেন্স হচ্ছে প্লুরাল। তাহলে 10 ক্যাটেলস লেখা যাবে না, 10 হেডস অফ ক্যাটেল এটা লিখতে হবে আমাদের। ঠিক আগে যেরকম আমরা দেখছিলাম যে 4 ইনফরমেশান হয় না, 4 পিসেস অফ ইনফরমেশান লিখতে হয়, তেমনই আমরা এখানে 10 ক্যাটেলস বলতে পারি না, তাহলে আমাদের বলতে হবে 10 হেডস অফ ক্যাটেল। অর্থাৎ ক্যাটেল ওয়ার্ডটার কোনো পরিবর্তন হবে না, এ সবসময় প্লুরাল। তাহলে এমন একটা ওয়ার্ড আনতে হবে যার প্লুরাল হয়, যেহেতু আমি অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ 10 লিখেছি যেটা প্লুরাল, তাহলে আমাদের হেডস বসাতে হবে এখানে। এইবার এখানে একটা এক্সেপশনাল কেস আছে, সেটা হচ্ছে পিউপিল ওয়ার্ডটা। পিউপিলের অর্থ যদি ব্যক্তি হয়, মানে পিউপিলের অর্থ যদি পারসনস হয়, তাহলে এ সবসময় প্লুরাল সেন্সেই থাকে, পিউপিলে থাকে। কিন্তু এর আর একটা রূপ আছে, পিউপিলস, এটা হয়, এই শব্দটা তোমরা পাবে পিউপিলস, এর মানে কিন্তু ব্যক্তি নয়, মাথায় রাখতে হবে। পিউপিলস মানে নেশানস, নেশানস। তাহলে আমি কিন্তু মেনি পিউপিলস বলতে পারি, মেনি পিউপিলস মানে কিন্তু মেনি পারসনস নয়, অনেক ব্যক্তি নয়, এটার মানে অনেক দেশ। তাহলে পিউপিলস শব্দের অর্থ নেশানস। চলে এসো রুল নাম্বার 5-এ। ফ্রেন্ডস, রুল নাম্বার 5-এ দেখো, লেখো তোমরা খাতাতে, এইভাবে লিখে নাও যে কিছু কালেকটিভ নাউন এরকম রয়েছে যাদের সিঙ্গুলার ফর্মও হয়, প্লুরাল ফর্মও হয়। এবং কখন সিঙ্গুলার ফর্ম হবে? যদি কালেকটিভ নাউনটা একটা সিঙ্গেল ইউনিট বোঝায়। কখন প্লুরাল ফর্ম হবে? যদি, আচ্ছা প্লুরাল ফর্ম হবে মানে এরকম বলছি না যে এই জুড়ি থেকে জুরিজ হয়ে যাবে, না, রূপ একটাই থাকবে, সিঙ্গুলারেও জুড়ি, প্লুরালেও জুড়ি, কিন্তু ভার্ব নেবে প্লুরাল। যেমন ক্যাটেলের ক্ষেত্রে আমি বলেছি যে কখনোই ক্যাটেল ইজ নেবে না, কিন্তু এই ওয়ার্ডটা জুড়ি বা এই ওয়ার্ডটা আর্মি, এরা কখনো কখনো ইজ নেয়, কখনো কখনো আর নেয়, অর্থাৎ কখনো সিঙ্গুলার হয়ে যায়, কখনো প্লুরাল হয়ে যায়। রূপ কিন্তু একটাই থাকে কালেকটিভ নাউনের, রূপটা বদলায় না, ব্যবহার বদলে যায়। তাহলে কখন সিঙ্গুলার হবে? যদি ইউনিট বোঝায়, অর্থাৎ এক বোঝায়। কখন প্লুরাল হবে? যদি, যেহেতু এরা কালেকটিভ নাউন, তার মানে একাধিক ব্যক্তি বা বস্তু রয়েছে, প্রত্যেকটা ব্যক্তি বা বস্তুকে যদি আলাদা আলাদাভাবে বোঝায়, ইউনিট না বুঝিয়ে ইন্ডিভিজুয়াল সেন্স যদি হয়, তখন এরা প্লুরাল ভার্ব নেবে। ফর এক্সাম্পল ধরো আমি বললাম আওয়ার আর্মি, এবার ড্যাশ দেওয়া আছে ভেরি স্ট্রং, তাহলে এগুলো ফিলার্সও আসতে পারে, আবার এরার কারেকশানও আসতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টও আসতে পারে, আলাদা আলাদা টাইপের দিতে পারে। তুমি যদি বিষয়টা জেনে যাও, যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে, যে টাইপেরই দিক এখান থেকে। আওয়ার আর্মি ইজ হবে না আর হবে? এইবার দেখো, আর্মি ওয়ার্ডটা তুমি জানো কালেকটিভ নাউন, এবং তুমি রুল নাম্বার 5 আমার এখান থেকে শিখে গেছো, তাহলে তোমার মাথায় চলে আসবে এই শব্দটা দেখলে যে আচ্ছা আর্মি দিয়েছে আমাকে, তাহলে আর্মি ওয়ার্ডটা সিঙ্গুলারও ভার্ব নিতে পারে, প্লুরাল ভার্বও নিতে পারে, এরকম কালেকটিভ নাউন এটা। তাহলে তোমাকে সেন্স দেখতে হবে যে এইখানে আর্মি শব্দের অর্থ কী। আর্মি শব্দটা এখানে সিঙ্গুলার অর্থ দিচ্ছে নাকি প্লুরাল অর্থ দিচ্ছে, অর্থাৎ এটা কালেকটিভলি ব্যবহার হচ্ছে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ব্যবহার হচ্ছে নাকি একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ব্যবহার হচ্ছে। আমাদের যে সৈন্যদল সেটা খুব স্ট্রং, আমাদের যে সৈন্যদল, এখানে প্রত্যেকটা সৈন্যকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে না, সমস্ত সৈন্যকে একসঙ্গে নিয়ে একটা ইউনিট বোঝাচ্ছে, একটা দল বোঝাচ্ছে। তাহলে এখানে ইজ বসাবো আমরা, এখানে আর বসানো যাবে না, ইজ বসাতে হবে। কিন্তু ধরো এরকম দিয়েছে আওয়ার আর্মি ড্যাশ টেকিং পজিশন, টেকিং পজিশনস, তাহলে আমাদের আর্মি কি করছে? পজিশন নিচ্ছে। আর্মি পজিশন নিচ্ছে মানে কি? আর্মি এখানে একটা সিঙ্গেল ইউনিট না, আর্মির ভিতরে যতজন সৈনিক রয়েছে, যতজন সোলজার রয়েছে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে পজিশান নিচ্ছে। কেউ পাহাড়ের পিছনে গিয়ে লুকাচ্ছে, কেউ ঝোপঝাড়ের ভিতর গিয়ে লুকাচ্ছে, কেউ বেড়ার পিছনে লুকাচ্ছে। তাহলে যেখানে দেখবে যে ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, সেখানে কিন্তু প্লুরাল ভার্ব হবে। তাহলে এখানে আওয়ার আর্মি আর টেকিং পজিশনস হবে, ইজ টেকিং পজিশন হবে না, কিন্তু আগেরটাতে ইজ হবে। তাহলে তোমাকে এখানে কিছু করার নেই, তোমাকে সেন্স ধরতে হবে, সেন্স বুঝতে হবে তোমাকে যে সেন্সটা কিসের হচ্ছে, ইন্ডিভিজুয়াল সেন্স হচ্ছে নাকি একসাথে ইউনিট বোঝাচ্ছে। ঠিক একইভাবে জুরি, জুরি মানে অনেক বিচারকদের একটা টিম, তাহলে অনেকজন জাজ যদি এক জায়গায় থাকে সেটাকে বলে জুরি আমরা। যদি এদের মতের ঐক্য হয়, কোনো একটা বিষয়ে এরা একই মতামত দেয়, তখন এটা সিঙ্গুলার।
যদি এরা ডিফারেন্ট মতামত দেয় তখন কি হবে, প্রত্যেকটা যে বিচারক তাদের আলাদা আলাদা মত, তার মানে এখানে ইন্ডিভিজুয়াল সেন্স হচ্ছে, আলাদা আলাদা সেন্স হচ্ছে, তখন সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে যদি এগ্রি ভার্ব আসে তাহলে সিঙ্গুলার নেবে কে, জুরি নাউনটা। যদি ডিভাইড ভার্ব দেওয়া থাকে পরীক্ষাতে তাহলে এটা কি ভার্ব নেবে, প্লুরাল ভার্ব নেবে, তখন আর হয়ে যাবে দ্য জুরি আর ডিভাইডেড। বোঝা গেছে, ক্লিয়ার হয়ে গেছে? তো এই দুটো রুলও অ্যাড করে নাও। এরপরে নেক্সট আমরা দেখব রুল নাম্বার 6। ফ্রেন্ডস, রুল নাম্বার 6 নোট করো, খাতায় লেখো। কম্পাউন্ড নাউনের প্লুরাল করার জন্য যে ওয়ার্ডটি প্রধান সেই ওয়ার্ডটিকে প্লুরাল বানাতে হয়। একটা কম্পাউন্ড নাউনের ভিতরে একাধিক শব্দ থাকে, যে শব্দটা হেড ওয়ার্ড, যেটা প্রধান শব্দ, প্রিন্সিপাল ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে প্লুরাল বানাই আমরা, সবকটা ওয়ার্ডকে বানাই না। যেমন ধরো সান ইন ল, এটা একটা কম্পাউন্ড নাউন। কি করে বুঝলাম কম্পাউন্ড নাউন? কারণ একের বেশি শব্দ আছে যার ভিতরে একটা নাউন আছে, দুটো নাউন আছে, তাহলে একাধিক শব্দ যার ভিতরে নাউন আছে এবং এটা কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করছে। তাহলে এই সান ইন ল এই ওয়ার্ডটার যদি আমরা প্লুরাল বানাই তাহলে আমি কাকে প্লুরাল বানাবো? সানকে প্লুরাল বানাবো, ইনকে প্লুরাল বানাবো, নাকি লকে প্লুরাল বানাবো? এবার তোমরা বলবে দাদা ইনকে তো প্লুরাল বানানো যায় না, তাহলে আমি কাকে বানাবো? তাহলে এদের মধ্যে হেড ওয়ার্ড কোনটা তোমাকে দেখতে হবে। তাহলে সান হচ্ছে প্রধান শব্দ, সান। কেমন সান সেটা পরের কথা, কেমন সান, ইন ল সান নাকি অন্যভাবে সান সেটা পরের কথা। সান হচ্ছে প্রধান, তাহলে যেটা প্রধান ওয়ার্ড সেই ওয়ার্ডটাকে প্লুরাল বানাবো। তাহলে সানকে প্লুরাল বানালে কি হয়, সানস হয়ে যায়। তাহলে এর প্লুরাল হয়ে গেল সানস ইন ল। ওকে, নেক্সট দেখো পাসার বাই। দেখি বুঝতে পারছি আমরা বাইয়ের তো আর প্লুরাল হবে না কখনো, তাহলে পাসারের প্লুরাল হবে। তাহলে পাসার বাই থেকে হয়ে যাবে পাসার্স বাই। যখনই দেখবে দুটো আলাদা ওয়ার্ড রয়েছে একসাথে যোগ নেই, তখনই সবসময় মনে রাখবে মেজরিটি ক্ষেত্রে প্রথমেরটার হয়, মেজরিটি, সব না। কিন্তু এখানে পাসার্স যেহেতু বাইয়ের প্লুরাল হয় না তাহলে আমি পাসার্সের প্লুরাল করে দিলাম, পাসার থেকে পাসার্স করে দিলাম। কিন্তু দেখো হ্যান্ডফুল ওয়ার্ডটা দুটো অংশ নিয়ে যোগ হয়েছে, হ্যান্ড যেটা রুট, ফুল একটা সাফিক্স। তাহলে এখানে তো দেখে মনে হচ্ছে দাদা ফুলের তো আর প্লুরাল হয় না, ফুলস। হ্যান্ডের প্লুরাল হয় হ্যান্ডস না, যেহেতু একসাথে বসে আছে, আলাদা আলাদা নয়। যেমন আগেরটা পাসার আর বাই আলাদা ছিল, সেই জন্য আমি পাসার থেকে পাসার্স করেছিলাম। কিন্তু এখানে হ্যান্ড আর ফুল যেহেতু একসঙ্গে আছে, যদি সিঙ্গেল ওয়ার্ড হয়ে যায় শেষে এসটা বসে, তাহলে হ্যান্ড ফুলের প্লুরাল হ্যান্ডস ফুল নয়, হ্যান্ড ফুলস। ক্লিয়ার হয়েছে? শেষে বসবে এসটা, যেহেতু একসাথে রয়েছে ওয়ার্ডটা, কম্বাইন্ড। গভর্নর জেনারেল, কিছু এক্সেপশনাল কেস রয়েছে, যেমন এই গভর্নর জেনারেল আর মেজর জেনারেল, এই দুটো লক্ষ্য করো, দুটো ডিফারেন্ট অ্যান্সার আসবে আমাদের। গভর্নর জেনারেলের ক্ষেত্রে প্রধান ওয়ার্ড গভর্নর, মেজর জেনারেলের ক্ষেত্রে প্রধান ওয়ার্ড জেনারেল। তাহলে এই ওয়ার্ডটার প্লুরাল করার জন্য আমি গভর্নর এর সাথে এস লাগাবো, জেনারেলটা যেমন আছে জেনারেলই থাকবে। মেজর জেনারেলের ক্ষেত্রে মেজর ওয়ার্ডটাকে সেম রেখে দেবো, জেনারেল ওয়ার্ডটাকে আমরা প্লুরাল বানাবো। দেখো পার্থক্যটা, দেখো পরীক্ষাতে এরকমই আসবে কনফিউজ করার জন্য তোমাকে। তাহলে হেড ওয়ার্ড দেখবো, গভর্নর জেনারেলে হেড ওয়ার্ড গভর্নর, সেই জন্য গভর্নরের সঙ্গে এস যোগ হয়েছে। মেজর জেনারেলে মেজরটা অ্যাডজেক্টিভ, জেনারেলটা হেড ওয়ার্ড, সেই জন্য জেনারেলের সঙ্গে এস যোগ করেছি আমরা। নেক্সট চলে এসো ম্যান সার্ভেন্ট আর মেড সার্ভেন্ট। দেখো মেড সার্ভেন্টের প্লুরাল করার জন্য মেডের কোনো প্লুরাল হয় না, সেই জন্য আমরা সার্ভেন্টের প্লুরাল বানাবো, মেড সার্ভেন্টস। কিন্তু ম্যানেরও একটা প্লুরাল হয়, সার্ভেন্টেরও প্লুরাল হয়, সেই জন্য দুটোকেই প্লুরাল বানিয়ে দেবো আমরা। তাহলে ম্যান থেকে করে দেবো মেন, সার্ভেন্ট থেকে করে দেবো সার্ভেন্টস। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট এক্সেপশনাল কেস, এগুলো মনে রাখবে। মেড সার্ভেন্টস, মেন সার্ভেন্টস। তাহলে এখানে দুটো ওয়ার্ড কি প্লুরাল করতে হয়েছে, এখানে একটা ওয়ার্ডকে প্লুরাল করা হয়েছে। কোট অফ মেল, এটা একবার প্রাইমারি টেটে এসেছিল, কোটস অফ মেল হয়ে যাবে। এখানে কোট এটা হেড ওয়ার্ড, তাই এর সাথে এস যোগ হবে। লাস্ট পড়ে রইল আমাদের লর্ড জাস্টিস, এটা হবে ম্যান সার্ভেন্টের মধ্যে, ম্যান সার্ভেন্টের মতোই হবে, কারণ এখানে লর্ডেরও প্লুরাল হয় আমাদের লর্ডস, আর জাস্টিসেরও প্লুরাল হয় জাস্টিসেস। তাহলে লর্ডস জাস্টিসেস। এই হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউনের প্লুরাল করার রুল এবং কিছু এক্সেপশনাল কেস। চলো নেক্সট রুল দেখি আমরা, রুল নাম্বার 7। ফ্রেন্ডস, রুল নাম্বার 7-এ আমরা
মনে রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল, বারবার প্রশ্ন আসে এখান থেকে এরার কারেকশানের। যদি কোনো কম্পাউন্ড নাউন আমরা দেখি কোনো সেন্টেন্সে আছে এবং এই কম্পাউন্ড নাউনটার রূপ কেমন হবে, প্রথমে একটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে একটা নাউন থাকবে। এই ধরনের যদি কোনো কম্পাউন্ড নাউন আমরা দেখতে পাই, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ তারপরে নাউন, নিউমেরিক্যাল মানে সংখ্যা বোঝাবে 1 2 3 4 5 6 7 8 9 11 1000 যা খুশি, আর তারপরে একটা নাউন থাকবে। এবং এই যে কম্পাউন্ড নাউনটা হলো, এটাকে একসঙ্গে আমি কম্পাউন্ড নাউন বলতে পারি। কম্পাউন্ড নাউন, নিউমেরিক্যাল প্লাস নাউন সমান কম্পাউন্ড নাউন। এর ডান দিকে যদি আবার একটা নাউন থাকে এবং এই নাউনটার সম্পর্কেই নিশ্চয়ই এই কম্পাউন্ড নাউনটা বলছে, তাহলে কোনো নাউনের সম্পর্কে যে বলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে আমরা দেখতে পেলাম এই ধরনের সেন্টেন্সে কম্পাউন্ড নাউন কাজ করছে কিসের, অ্যাডজেক্টিভের। আচ্ছা এইবার তোমরা আমাকে বলো তো, প্লুরাল কার হয়, অ্যাডজেক্টিভের হয় না নাউনের হয়? তোমরা বলবে দাদা নাউনের হয়। অ্যাডজেক্টিভের কি কখনো প্লুরাল হয়? বিউটিফুল থেকে বিউটিফুলস কোনোদিন শুনেছো তোমরা? না। তাহলে অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম হয় না। প্লুরাল ফর্ম হয় একমাত্র নাউনের, তাও কমন নাউন হতে হবে, তবে প্লুরাল হবে। তাহলে যেহেতু এই কম্পাউন্ড নাউনটা গঠনের দিক থেকে এটা কম্পাউন্ড নাউন, কিন্তু কাজ করছে কিসের, অ্যাডজেক্টিভ। সব সময় আমরা ফাংশন নিয়ে কাজ করি, ফাংশন কিসের, ফাংশন করছে। যেহেতু কম্পাউন্ড নাউনটা অ্যাডজেক্টিভের ফাংশন করছে, তাহলে এই কম্পাউন্ড নাউনের ভিতরে যে নাউনটা রয়েছে এর কখনোই প্লুরাল ফর্ম বসানো যাবে না, এ সব সময় সিঙ্গুলার ফর্মে বসে থাকবে। এক্সাম্পল, বেশ দেখা যাক এক্সাম্পল। 5 feet স্নেক। একটা সাপ আছে 5 ফুট লম্বা যে সাপটা। তাহলে দেখো একটা কম্পাউন্ড নাউন বানিয়েছি আমি এখানে 5 ফিট, 5 ফুটের, যার মধ্যে প্রথমেরটা নিউমেরিক্যাল 5 আর দ্বিতীয়টা নাউন, ফুট হচ্ছে নাউন, ফুটের প্লুরাল ফিট। এই কম্পাউন্ড নাউনটার ডান দিকে আবার একটা নাউন আছে স্নেক, এবং এই যে কম্পাউন্ড নাউনটা এই স্নেক সম্পর্কে বলছে। যেহেতু এই নাউনের সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড নাউন অ্যাডজেক্টিভের কাজ করছে, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, তাহলে আমি ফিট লিখতে পারবো না, ফুট লিখতে হবে আমাকে। তাহলে 5 ফিট স্নেক বলা যাবে না, 5 ফুট স্নেক বলতে হবে। একইভাবে 3 ইয়ার্স ওল্ড বয়, 3 ইয়ার্স ওল্ড এটা একটা কম্পাউন্ড নাউন। 3 ইয়ার্স ওল্ড একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন হওয়া সত্ত্বেও যেহেতু এ বয় সম্পর্কে কিছু বলছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অ্যাডজেক্টিভ তাই এর প্লুরাল হবে না, তাহলে আমি ইয়ার্স লিখতে পারবো না, আমাকে লিখতে হবে ইয়ার। 3 ইয়ার ওল্ড বয়। বোঝা গেছে কি বলতে চাইছি আমি? আরও একটা এক্সাম্পল দেখিনি আমরা। 4 মাইলস রেস। 4 মাইলস এটা একটা কম্পাউন্ড নাউন। এই দেখো নিউমেরিক্যাল 4 আর মাইলস নাউন, রেস একটা নাউন, রেস সম্পর্কে বলছে। কেমন রেস? 5 মাইলস রেস। যেহেতু কম্পাউন্ড নাউন অ্যাডজেক্টিভের ভূমিকা নিচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে আমি মাইলস লিখতে পারবো না, 4 মাইল রেস বলতে হবে আমাকে। আশা করছি এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না তোমাদের। কিন্তু এই নিয়মটা তখনই হবে যদি শেষে নাউন থাকে। যদি শেষে নাউন না থাকে, মানে আমি বলতে চাইছি যে সেন্টেন্সটা 4 মাইলে গিয়ে শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো নাউন লেখা নেই, তাহলে কিন্তু 4 মাইল লেখা যাবে না, 4 মাইলস লিখতে হবে। যদি এখানে 3 ইয়ার্স ওল্ড যদি থাকে, বয় যদি না থাকে, তাহলে 3 ইয়ার ওল্ড লেখা যাবে না, 3 ইয়ার্স ওল্ড লিখতে হবে। যদি 5 ফুট স্নেক না থেকে শুধু 5 ফুট থাকে, তাহলে 5 ফুট বলা যাবে না, 5 ফিটই বলতে হবে। তাহলে অবশ্যই এই কম্পাউন্ড নাউনগুলোর পরে আরেকটা নাউন থাকতে হবে যার সম্পর্কে এরা বলবে, তবে এদের আমরা সিঙ্গুলার ফর্মে লিখব। এই ছিল আমাদের রুল নাম্বার 7। আজকের নেক্সট রুল আমরা দেখব। রুল প্রচুর রয়েছে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে রুলগুলো আমি তোমাদের সেগুলো বলছি। সমস্ত রুল বলতে গেলে বিশাল বড় হয়ে যাবে ভিডিও আমাদের, তাও ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আমাদের। আজকে আমরা কেস কমপ্লিট করতে পারবো না, নাম্বার, নাউন থেকে নাম্বার হয় আর কেস, এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসে বলেছি। নাম্বারটা আমরা কমপ্লিট করতে চাইছি আজকে, পরের ভিডিওয়ে আমরা কেস কমপ্লিট করে দেবো। তো চলো দেখি নেক্সট রুল। তো ফ্রেন্ডস, রুল নাম্বার 8 মনে রাখবে, দুটো নাউন সেম হয় যদি, এখানে একটা নাউন আছে, এখানে একটা নাউন আছে, সেম নাউন আছে, সেম হতে হবে নাউন, আলাদা নাউন হবে না, এবং এদের মাঝে যদি একটা প্রিপোজিশন থাকে, কি বললাম,
দুটো সেম নাউনের মাঝখানে যদি প্রিপোজিশন থাকে তাহলে নাউন দুটো সবসময় সিঙ্গুলার ফর্মে বসবে এবং এরা ভার্বও নেবে সিঙ্গুলার, এরা সিঙ্গুলার ভার্ব নেবে। এক্সাম্পল, টাউনস আফটার টাউনস ওয়ার ডেস্ট্রয়েড, ভুল। এরার আছে সেন্টেন্সটাই, টাউনস আফটার টাউনস ওয়ার ডেস্ট্রয়েড। তুমি বলবে ঠিকই তো আছে, টাউনস আফটার টাউনস প্লুরাল, ওয়ার ডেস্ট্রয়েড, কোনো প্রবলেম নেই। না, প্রবলেম আছে। দুটো নাউন, টাউন, এখানেও নাউন আছে টাউন, দুটোই নাউন, সেম নাউন, মাঝখানে কি আছে প্রিপোজিশন। নিয়ম কি বলছে আমাদের, দুটো নাউনের সেম নাউনের মাঝে যদি প্রিপোজিশন থাকে নাউনগুলো সিঙ্গুলার ফর্মে হয়। তাহলে টাউনস আফটার টাউনস লেখা যাবে না, টাউন আফটার টাউন, এবং এরা ভার্বও কি ভার্ব নেবে বলেছি, সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে ওয়ার লেখা যাবে না, ওয়াজ লিখতে হবে আমাদের। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে আমাদের টাউন আফটার টাউন ওয়াজ ডিস্ট্রয়েড। এরকম পেজ আফটার পেজ, আমরা পেজ বাই পেজও বলি। তাহলে এইটা আমাদের রুল নাম্বার 8 হলো। লাস্ট রুল আজকে আমরা করব, আজকের লাস্ট রুল আমরা রুল নাম্বার 9 দিয়ে শেষ করব। চলো দেখা যাক রুল নাম্বার 9। ফ্রেন্ডস, আজকের লাস্ট রুল আমাদের রুল নাম্বার 9, ফ্রম নাউন নাম্বার। তাহলে নাউনের নাম্বার সেকশানের লাস্ট রুল আমাদের কি রুল, এটা সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন করার কিছু এক্সেপশনাল কেস। সাধারণ নিয়ম আমরা কি জানি ফ্রেন্ডস, একটা সিঙ্গুলার নাউনকে আমরা কিভাবে প্লুরাল করি, নাউনের শেষে এস অথবা ইএস যোগ করে দিই আমরা, তাহলে আমাদের প্লুরাল হয়ে যায়। কিন্তু সব সময় এইভাবে করা যায় না, কিছু কেস রয়েছে যেখানে এস বা ইএস যোগ করে প্লুরাল হয় না। এইখানে আমি তোমাদের যে রুলটা দেখাচ্ছি এটাকে বলা হয় ফরেন প্লুরাল। কিছু নাউন আছে যেগুলো ইংরাজি শব্দ থেকে আসেনি, অন্য ভাষা থেকে এসছে, যেমন ল্যাটিন, গ্রিক আর ফ্রেঞ্চ, এই তিনটে ভাষা নিয়েছি আমি। এই তিনটে ভাষার যে ওয়ার্ডগুলো রয়েছে, সিঙ্গুলার নাউনগুলো রয়েছে, এদের প্লুরাল করার জন্য ইংলিশ নাউনের প্লুরাল করার যে রুল এস বাই এস যোগ করা, সেটা করা যায় না। এখানে কি রুল হয় সেটাই আমি লিখেছি। ল্যাটিনের ক্ষেত্রে তিনটে প্রধান নিয়ম আছে, মনে রাখবে তোমরা। একটা হচ্ছে আম থেকে আ, একটা আস থেকে আই, একটা এক্স বা ইক্স থেকে ইসিজ। আবার বলছি, তোমরা এইভাবেই মুখস্থ করবে, আম থেকে আ, আস থেকে আই, এক্স থেকে ইসিজ। আম থেকে আ, আস থেকে আই, এক্স বা ইক্স থেকে ইসিজ। এটা গ্রিকের ক্ষেত্রে দুটো মনে রাখবে, মুখস্থ করবে, সিস থেকে শেষ, অন থেকে আ, সিস থেকে শেষ, অন থেকে আ। আর ফ্রেঞ্চের ক্ষেত্রে মনে রাখবে ও থেকে ওজ, ও থেকে ওজ, বানানটা আলাদা, এ ইউ এক্স, ও থেকে ওজ, এরকম উচ্চারণ হয়। চলো দেখা যাক আম থেকে আ কি এগুলো। কোনো ল্যাটিন ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, ইউএম প্রত্যেকটার আছে দেখো, তাহলে এদের প্লুরাল করার জন্য এস বাই এস যোগ করি না আমরা, ইউ আর এমটাকে তুলে দিয়ে আমরা এ বসিয়ে দিই, তাহলে হয়ে যায় আম থেকে আ। তাহলে অ্যাজেন্ডাম থেকে হয়ে যাবে অ্যাজেন্ডা, ইউ আর এম এর বদলে বসিয়ে দিলাম এ। তাহলে দেখো ছিল অ্যাজেন্ডাম হয়ে গেল অ্যাজেন্ডা, ছিল ডেটাম হয়ে গেল ডেটা। এই ওয়ার্ডটা খুব শুনেছি আমরা, ডেটা, আমরা সবাই ডেটা বলি, কিন্তু আমরা জানি না যে এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, এটা ল্যাটিন শব্দ। তাহলে এখন শিখে গেলে তোমরা, ডেটাম থেকে ডেটা, কারিকুলাম থেকে কারিকুলা, কারিকুলা এ, এরকম যত শব্দ আসবে, ওভাম থেকে ওভা, যত শব্দ আছে এরকম প্রত্যেকটা যেগুলোর শেষে আম থাকবে হয়ে যাবে আ। নেক্সট চলে এসো আস থেকে আই, আছে ফাঙ্গাস, ইউ এস এর জায়গায় বসিয়ে দেবো আই, তাহলে হয়ে যাবে FUNGI। এর উচ্চারণ অনেকে ফাঙ্গি বলে, এটা ফাঙ্গি উচ্চারণ হয় না, ফাঙ্গাই। তাহলে ফাঙ্গাস থেকে হয়ে গেল ফাঙ্গাই, ক্যাকটাস থেকে তাহলে হয়ে যাবে ক্যাকটাই, ক্যাকটাই। এরকম ফোকাস, ফোকাস থেকে হবে ফোসাই, ফোকাই নয় ফোসাই হয়ে যাবে। তো রেডিয়াস, রেডিয়াই, জিনিয়াস, জিনিয়াই, অনেকে জিনি বলে, জিনিয়াই উচ্চারণ করা উচিত। তো আস থেকে আই হবে, আম থেকে আ হবে, লাস্ট এক্স বা ইক্স থেকে ইসিজ। দেখো ওয়ার্ডের শেষে হয় ইএক্স থাকবে অথবা IX থাকবে, সেগুলোর বদলে আমরা বসাবো ICES। তাহলে আছে ইন্ডেক্স, বানান হয়ে যাবে IND, EX এর বদলে আমি কি বসাবো ICES, উচ্চারণ হবে ইসিজ, ইনডিসিজ, ইন্ডেক্স, ইনডিসিজ। আছে কোডেক্স, EX তুলে দেবো, বসাবো কি ICES, তাহলে ছিল কোডেক্স,
হয়ে গেল কোডিসিস, ইসিস, কোডেক্স, কোডিসিস, এরকম যত ওয়ার্ড আসবে, ভার্টেক্স, ভার্টিসিস, সব ICES জুড়ে দেবো। এই হয়ে গেল আমাদের ল্যাটিন। চলে এসো গ্রিক। সিস থেকে শেষ, ওয়ার্ডের শেষে যদি SIS থাকে এর বদলে আমরা বসাবো SES, আইটা ই হয়ে যাবে। অ্যানালাইসিস হয়ে যাবে অ্যানালাইসিস, ক্রাইসিস হয়ে যাবে ক্রাইসিস, তাহলে সিস থেকে শেষ। অন থেকে আ, ওয়ার্ডের শেষে যদি ON থাকে হয়ে যাবে এ বসে যাবে এর বদলে। ক্রাইটেরিয়ান হয়ে যাবে ক্রাইটেরিয়া, অন থেকে আ। ফিনোমেনন হয়ে যাবে ফিনোমিনা, তাহলে অন থেকে আ হয়ে যাবে, সিস থেকে শেষ হয়ে যাবে, আম থেকে আ, আস থেকে আই, এক্স থেকে ইসিস। ফ্রেঞ্চ চলে এসো, ফ্রেঞ্চে ও থেকে ওজ, BEAU, শেষে AU আছে, উচ্চারণ হবে বো, বো, বো মানে ফুলবাবু, বো থেকে হয়ে যাবে বোজ, BEAU, এক্স একটা এক্স জুড়ে যাবে, উচ্চারণ হবে বোজ। বিউরো, বিউরো, বিউরো থেকে তাহলে হয়ে যাবে BEUREAU, এক্স একটা করে এক্স জুড়ে যাবে, এটা হচ্ছে ফ্রেঞ্চের নিয়ম। তাহলে বিউরো থেকে বিউরোজ। তো এই তিনটে আমরা পেলাম ভাষা। লাস্ট আর একটা মনে রাখবে, হিব্রু। হিব্রু যে ল্যাঙ্গুয়েজ, এই হিব্রু ল্যাঙ্গুয়েজে শুধু দুটো ওয়ার্ড মনে রাখবে তোমরা, এর বেশি লাগবে না, দুটো ওয়ার্ড মনে রাখবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে এর নিয়মের ক্ষেত্রে, এর নিয়মে মনে রাখবে যে যাই থাকুক এর প্লুরাল সবসময় হবে IM দিয়ে। নিয়ম এটা, হিব্রু ভাষার প্লুরালে ইম যোগ হয়, ইম। তাহলে ধরো দিয়েছে CHERUB, চেরাব, এই চেরাবের তাহলে প্লুরালে কি হবে, নিশ্চয়ই IM যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে চেরুবিম। দেখো চেরাব থেকে কি হয়ে গেল, চেরুবিম। দিয়েছে সেরাফ, SERAPH, হয়ে যাবে সেরাফিম, তাহলে চেরুবিম, সেরাফিম, তাহলে IM যোগ হয় হিব্রুর ক্ষেত্রে। এই হলো আমাদের ফরেন প্লুরালের নিয়ম। কয়েকটা ওয়ার্ড আমি তোমাদের বলে দেবো যেগুলো এক্সেপশনাল কেস, যারা কোনো নিয়ম ফলো করে না, সেই ওয়ার্ডগুলো চলো দেখে নিই আমরা। তো ফ্রেন্ডস, এই যে চারটে ওয়ার্ড আমি লিখেছি, কর্পাস, ফর্মুলা, ল্যাকুনা আর স্ট্যামেন, এগুলো এক্সেপশনাল ওয়ার্ড, এক্সেপশনাল কেস, এগুলো সাধারণ নিয়মে প্লুরাল হয় না। তাহলে দেখো কর্পাস দেখেছি, যদি সিম্পল নিয়মে যাও তোমরা, আস থেকে আই হয় বলেছিলাম, তাহলে কর্পাই হয়ে যাবে না, কর্পাস থেকে হবে কর্পোরা, কর্পাস থেকে কর্পোরা। ফর্মুলা, ফর্মুলা থেকে হবে ফরমুলি, LAE হয়ে যাবে, একটা ই জুড়ে যায়। ল্যাকুনাও সেম, ল্যাকুনি, শেষে AE। স্ট্যামেন থেকে হয়ে যাবে স্ট্যামিনা, স্ট্যামিনা, কর্পোরা, স্ট্যামিনা। তাহলে এগুলো এক্সেপশনাল কেস ছিল আমাদের প্লুরাল করা। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল আমাদের নাউন সেকশানের যে নাম্বার, যে টপিকটা নাউনের বলেছিলাম, নাউন থেকে চারটে টপিক কভার করা হবে, নাম্বার, কেস, জেন্ডার, পার্সন। পার্সন আর জেন্ডার থেকে তেমন প্রশ্ন আসে না, প্রশ্ন আসবে আমাদের এরার কারেকশান বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অথবা ফিলার্সের নাম্বার থেকে এবং কেস থেকে। নাম্বার আমি তোমাদের কমপ্লিট করে দিলাম আজকে। এই রুলসগুলো যদি তোমরা মনে রাখতে পারো ইজিলি অ্যান্সার করতে পারবে। পড়ে রইল আমাদের কেস। কেস থেকে কয়েকটা রুল আছে, পরের ভিডিওতে আমি বানাবো, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো, এত কিছু বলা হচ্ছে যেহেতু ডিটেলসে। নাউনের ফাংশনও আমি তোমাদের বলে দিলাম। তাহলে কেস যখনই আমরা কমপ্লিট করবো আমাদের নাউন কমপ্লিট হয়ে যাবে, আমরা চলে যাব প্রোনাউনের। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকছে। অবশ্যই যেটা তোমাদের দায়িত্ব, তোমরা অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলোকে, যাতে পরিশ্রম ব্যর্থ না হয় আমার। অবশ্যই তোমরা ভিডিওগুলো শেয়ার করবে বন্ধুদের সাথে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।